আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ 10ই জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল। ম্যাচে সিঙ্গাপুর 2-1 গোলে বাংলাদেশকে পরাজিত করে। যদিও ম্যাচের ফলাফলটা এরকম আশা করেনি বাংলাদেশের ক্রীড়াপ্রেমিক দর্শকরা। খেলা দেখে কোনো একজন দর্শক বলতে পারবে না যে বাংলাদেশের কোনো একটা প্লেয়ারের নাম মেনশন করে যে এই প্লেয়ারটা খারাপ খেলছে। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার নিজেকে উজাড় করে দিছে এবং 90 মিনিট তারা সম্পূর্ণ চেষ্টা করছে ম্যাচটাকে অন্তত পক্ষে ড্র রাখার। তাহলে এরকম হলো কেন? এটার মূল কারণই হচ্ছে আমাদের কোচিং স্টাফ, ম্যানেজার, এদের সিদ্ধান্তহীনতা। এরা যে সিদ্ধান্তগুলো নিছে এই একটা সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশেষ করে তারা ভুটানের দিন যে কাজটা করছে, আমি কিন্তু যেদিন ভুটান বাংলাদেশ ম্যাচ দেখলাম, দেখার পরে আমি যেদিন সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচ, সেই দিন আমি একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে এবং আমি স্পষ্ট করে বলছি যে ভুটান এবং সিঙ্গাপুর কিন্তু এক না। ভুটানের দিন আপনারা এক্সপেরিমেন্ট করছেন বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন পজিশনে খেলা, কিন্তু এই কাজটা কিন্তু সিঙ্গাপুরের দিন করালে এটা হিতে বিপরীত হবে। বাংলাদেশের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। সিঙ্গাপুরের ম্যাচের দিনও হ্যাভিয়ার ক্যাবরেরা সেই একই একাদশ নামানে। আমি সেখানে বারবার বলছি যে দেখেন, রাকিব বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির রাইট উইঙ্গার এবং বাংলাদেশ ফুটবল লিগ যেটা হয়ে গেল 2025-এ আমাদের যে ফুটবল লিগটা অনুষ্ঠিত হয়ে গেল, এই লিগে রাকিব রাইট উইং পজিশনে বসুন্ধরা কিংসের হয়ে খেলছে এবং রাকিব বাংলাদেশের এমন একজন দ্রুত গতির রাইট উইঙ্গার। আমার মনে হয় মোহামেডান বলেন, আবহানী বলেন, পুলিশ এফসি বলেন, ব্রাদার্স ইউনিয়ন বলেন কিংবা ফর্টিস এফসি, কোনো একটা টিমের মধ্যে রাকিবের মতো রাইট উইঙ্গার নাই। তাহলে আপনি রাকিবকে নিয়ে নাম্বার 9 পজিশনে কেন খেলাইলেন? আপনি আমাদের একটা রাইট উইং প্লেয়ারকে নিয়ে যায় কি করলেন? নাম্বার 9 পজিশনে খেলাই দিলেন। আবার কাজিম শাহ সম্পূর্ণ সিজনটা সে পুলিশ এফসির হয়ে খেললো মিডফিল্ডার, এবং তাকে নিয়ে আপনি কি করলেন? রাইট উইং পজিশনে খেলাই দিলেন। তো এই জিনিসটা তো হয় না ভাই। আপনি যদি মনে করেন যে না, কাজিম শাহকে খেলাইতে হবে, কাজিম শাহ ভালো প্লেয়ার, আমরাও মনে করি কাজিম শাহ ভালো প্লেয়ার, কাজিম শাহকে কাজিম শাহর জায়গায় খেলাইতেন, মাঝ মাঠে খেলাইতেন, আপনি হৃদয়কে অফ করে দিতেন। আর যদি আপনার মনে হয় যে না, হৃদয়কে দিয়ে স্টার্ট করবো, কাজিম শাহকে পরে নামাইতে পারতেন, রাকিবকে রাকিবের জায়গায় খেলাইতে পারতেন। আপনি তা করলেন না, রাকিবকে রাইট উইং এ খেলাইতে পারতেন। আপনি মাঝখানে আপনার কাছে তো ছিল আলামিন, ছিল, আপনি আলামিনকে কেন খেলাইলেন না? আপনি আলামিনকে খেলাইতে পারতেন। আপনার কাছে তো নাম্বার 9 একটাই আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে, আলামিন ছাড়া আর কোনো নাম্বার 9 প্লেয়ার নাই। তাহলে আপনি আলামিনটা না খেলায় আপনি আলামিনটা সাইড লাইনে বসা রেখে সাইড লাইনটা ভারী করার কি প্রয়োজন আছে? আপনি স্টার্টিং ইলেভেনে আলামিনকে খেলা দেন, খেলানোর পর যদি আলামিন আপ টু দ্য মার্ক না থাকে, আলামিনকে বসাই দিবেন। আলামিনকে বসায় কেন? আলামিনকে বলবেন যে জাতীয় দলের জন্য তোমার আপাতত সুযোগ নাই, আমাদের সাইড বেঞ্চটাকে ভারী করার দরকার নেই, আমরা অন্য আরেকজন প্লেয়ারকে নিয়ে আসবো, ট্রাই করবো। আপনি তো এমন একটা কাজ করলেন যে এখন আলামিনকে বাদও দেওয়া যাচ্ছে না, আবার আলামিনকে আপনার মাঠেও নামানো যাচ্ছে না। তো এই ধরনের সিদ্ধান্তহীনতার কারণে আমাদের ফুটবলটা তো নিচের দিকে নেমে যেতেছে। এখন ফুটবল ফেডারেশনের চিন্তা করার সময় আসছে যে আসলে তারা কি করবে। এই ম্যাচটা আমাদের জন্য ডু এন্ড ডাই ম্যাচ ছিল, কিন্তু ম্যাচটা আমরা হারলাম, ম্যাচটা ড্র রাখতে পারলাম না। আমাদের প্লেয়ারদের কোনো ত্রুটি ছিল না, তারা তাদের 100% দিয়ে খেলে গেছে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত থাকলে তো আমরা ম্যাচের রেজাল্ট আনতে পারবো না। মোট কথা সোজা হিসাব বলতে পারেন, হ্যাভিয়ার কাবরেরার যে ফরমেশনটা ছিল সেই ফরমেশনটা কাজে লাগেনি, এবং এই ফরমেশনটা কাজে না লাগার কারণে বাংলাদেশ ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এখন আসা যাক ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট কোচের ব্যাপারে। আমরা দেখলাম 73 মিনিটের সময়, ম্যাচের যখন 73 মিনিট, তখন দুইজন প্লেয়ারকে পরিবর্তন করা হবে। সেই দুইজন প্লেয়ারকে শেখ মোরসালিন এবং আলামিন, এবং তাদেরকে যে নামানো হবে মাঠ থেকে তোলা হবে কাকে? হৃদয় এবং সাকিল আহাদ তপু। তো এইখানে একটা সমস্যা হয়ে গেছে যে আপনি যখন আপনার প্লেয়ারদের জন্য কার্ড আগে তুলে নেন যে আমি এই কটা প্লেয়ার চেঞ্জ করবো, সেই কার্ড যখন আপনি জমা দিবেন চতুর্থ রেফারির কাছে, সেই কার্ডে তো আপনি মেনশন করবেন যে আপনি কাকে তুলবেন আর কাকে নামাবেন। সেইখানে আপনি মেনশন করছেন শাকিল আহাদ তপু, তার জার্সি নাম্বার 2, আর আপনারা সেখানে জার্সি নাম্বার লিখে দিচ্ছেন 22। এখন এইখানে লেগে গেল একটা ঝামেলা। সেইখানে মিনিমাম 5 মিনিট সময় নষ্ট হয়েছে বাংলাদেশের, এবং এই 5 মিনিট কত মূল্যবান ছিল ওই সময় বাংলাদেশের জন্য। দেখা গেল চতুর্থ রেফারি কোনোভাবে মোরসালিনের মাঠে নামতে দিচ্ছে না, সে বলতেছে না, সাদউদ্দিনকে উঠতে হবে, তারপর মোরসালিন নামবে, কারণ এখানে জার্সি নাম্বার 22 দেওয়া আছে। আমার কথা হচ্ছে যারা কার্ডটা জমা দিচ্ছে তারা কি
মানে এটা দায়িত্ব ছিল না একটু দেখার যে আমি কত নাম্বার, মানে যদিও এটা ফোর্থ রেফারির দায়িত্ব লেখার, কিন্তু সে কি দাঁড়ায় থেকে দেখবে না যে সে কি লিখতেছে? সে যে 22 নাম্বার যখন লিখছে তখন তাকে বলতে হবে না 22 না, এখানে 2 হবে। সাকিল আহাদ তপুন নাম্বার 2, 22 না। এখন 22 নাম্বার প্লেয়ারকে উঠায় তারপর মোসালিনকে নামাবে, এর আগে নামতে দিবে না। তো এই গন্ডগোল শেষমেশ ম্যাচের যিনি রেফারি ছিলেন উনি আসলেন, উনি এসে সমাধান দিলেন কি, ঠিক আছে ওই 2 নাম্বারকে উঠায় 7 নাম্বারকে নামো, কিন্তু ডিসপ্লেতে শো করতে হবে 22 নাম্বারই, কারণ ওটা এন্ট্রি হয়ে গেছে। এখন আমার কথা হইতেছে, এই যদি হয় আমাদের কর্মকর্তাদের অবস্থা, এই যদি হয় অ্যাসিস্ট্যান্ট কোচের অবস্থা, তাহলে কিভাবে হবে বলেন? তো আমাদের এখন এইগুলো দিকেও দৃষ্টি দিতে হবে, পেশাদারিত্ব অনেক বাড়াইতে হবে। এই সমস্ত অপেশাদারী লোকজনদের দিয়ে আপনি সামনের দিকে আগায় যেতে পারবেন না, বরঞ্চ বাংলাদেশ ফুটবলের অনেক ক্ষতি হয়ে যাবে। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব সহজে সবকিছু ভুলে যাই। 2 মাস আগের কথাই দেখেন, বাংলাদেশ অনূর্ধ্ব-19 যে দলটা সাব চ্যাম্পিয়নশিপ খেলতে গেছিল, এত চমৎকার একটা দল, কিন্তু রেজাল্ট করতে পারিনি আমরা, শুধুমাত্র কোচ এবং কোচিং স্টাফের কারণে। এইবারও জাতীয় দল যেই সমস্যাটা দেখা দিল, এই কোচ এবং কোচিং স্টাফের কারণে। তো আমার বিশ্বাস আছে এখনো যে এইখান থেকেও আমরা ঘুরে দাঁড়াতে পারি, যদি কোচ প্লেয়ারদেরকে পজিশন অনুযায়ী খেলায়, যে প্লেয়ার যে পজিশনে খেলে অভ্যস্ত তাকে সেই পজিশনে খেলায়, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। এবং আমার বিশ্বাস আছে যে আমরা এশিয়া কাপের ফাইনাল রাউন্ড খেলবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।